চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। শুক্র শনিবার রাজধানী ও আশপাশের জেলায় ৯ ঘণ্টা শিথিল, প্রায় স্বাভাবিক সারা দেশের জীবনযাত্রা। কুষ্টিয়ার খাজানগরে চাল সরবরাহ রয়েছে অব্যাহত। প্রশাসনের সহযোগিতায় ১৫০ ট্রাক চাল গেল ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে। টাঙ্গাইলের নাগরপুরে পরিত্যক্ত প্লাস্টিকের বেল্ট থেকে তৈরি হচ্ছে নানা পণ্য। স্থানীয় চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভুতুড়ে বাড়িতে রূপান্তরিত ২ বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। স্মৃতি সংরক্ষণের দাবি এলাকাবাসী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। তবে আজ ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, শুক্র ও শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। মন্ত্রী আরও বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেওয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। পরবর্তীতে পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। ঢাকাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ঢাকা সমস্ত কিছু আমরা জেনে নেই। ঢাকার জেনে নিতে আমাদের একটু সময় লাগে। সব গোয়েন্দা সংস্থারা আসে এবং সমস্ত যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে আসেন, তাদের অভিমতের ভিত্তিতে এটা সিদ্ধান্তটি নেওয়া হয়। যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী, তাকেই বের করার জন্য। সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। ময়মনসিংহে দুদিন ধরে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করায় জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। আজ শুক্রবার হওয়ায় দোকানপাট, অফিস আদালত, ব্যাংক, বিমা বন্ধ থাকায় নগরীর রাস্তাগুলো বেশ ফাঁকা ছিল। জেলা ও আন্তজেলা সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। মাঝকান্দা আন্তজেলা বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করেছে। গত ২৪ ঘণ্টায় নাশকতার ১৫ মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজকেও নগরীর মেসুয়া বাজার সহ অন্যান্য কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় ছিল। সবজি সহ পণ্যের আমদানি বাড়লেও দাম ছিল বেশি। দামও কম, বাজার কাস্টমারও কম, সব কিছুরই দাম বেশি। ভেন্ডি আগে ৪০ টাকায় কিনতে পারছেন, এখন ৬০ টাকা। করলা ছিল ১২০ টাকা করলা। সাম্প্রতিক নাশকতার ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুলকে আটক করেছে পুলিশ। সকালে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান বাবলু গাংনী পৌরসভাধীন চৌগাছা ৪ নং ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্য আবুল কাশেমের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান, আসাদুজ্জামান বাবলুকে নাশকতার মামলায় আটক করা হয়েছে। গেল কয়েকদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় কুষ্টিয়ার খাজানগরে দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম থেকে উৎপাদিত পাল চাল সরবরাহ ব্যাহত হয়। এতে চালের বাজার অস্থিতিশীল হওয়ার সাথে চালকাল মালিকরাও ক্ষতির সম্মুখীন হন। তবে স্থানীয় প্রশাসনের কড়া পাহারায় প্রায় ১৫০ ট্রাক চাল ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচুর তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আমেনা হীরা। গেল কয়েকদিন ধরেই কুষ্টিয়ায় চালের বাজার অস্থিতিশীল। ২ থেকে ৩ সপ্তাহ ধরে সব রকমের চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। আবার শিক্ষার্থীদের কোটা আন্দোলনে বেশ কয়েকদিন স্থবির ছিল সারা দেশ, আর এতেই ব্যাহত হয় চাল সরবরাহ।
চলমান আতঙ্কজনক পরিস্থিতি এবং কারফিউর ফলে দেশের অন্যতম বৃহত্তর কুষ্টিয়ার খাজানগরের মোকারমে উৎপাদিত চাল আটকা পড়েছিল গোডাউনে। তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ বিজিবির কড়া পাহারায় চাল সরবরাহ স্বাভাবিক হয়। যেহেতু অবস্থা স্বাভাবিক হয়ে আমাদেরও তো আয় ইনকামের দরকার আছে, দেশে খাদ্য পরিবহন বন্ধ ছিল, এই মুহূর্তে খাদ্য পরিবহন করাটা জরুরি। ঢাকা মোহাম্মদপুর যাচ্ছে, আমাদের সঙ্গে পুলিশ র্যাব এরা সহযোগিতা করবে। আমরা পুলিশ প্রোটেকশনে ঢাকাতে যাত্রাবাড়িতে যাচ্ছে। আমাদের ভিতরে যতটুকু আতঙ্ক ছিল আর কি ততটুকু নাই। চাল সরবরাহ স্বাভাবিক হওয়ায় চালকল মালিকরাও স্বস্তিতে। আমরা এই পণ্য দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছি, যাতে তৃণমূলের ভোক্তারা কোনোভাবেই সরবরাহ বিঘ্নিতজনিত কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ধীরে ধীরে নিয়মিতভাবে চালের সরবরাহ স্বাভাবিক করার কথা জানান জেলা প্রশাসক। কারফিউ চলমান অবস্থায় যেন আমাদের ফুড চেইন, সাপ্লাই চেইনটা কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়, তারই আলোকে আমাদের চাউলকল মালিক সমিতির যে প্রস্তাবনা ছিল সেটি নিয়ে এসপি মহোদয় সহ আমরা কোর কমিটির মিটিং করেছি। সেই মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি চালবাহী ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে, সেটি আমরা এসকর্ট করে আমাদের জেলা পার করে দেব। এদিকে স্থানীয় প্রশাসন বলছে বাজার স্থিতিশীল রাখতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয় সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে এসকর্টের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। আমরা যতদিন এই ধরনের চাহিদা থাকবে ততদিন আমরা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা আমরা ঠিক রাখবো। প্রথম চালানে কুষ্টিয়া থেকে সর্বমোট প্রায় ৩,০০০ টন চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়। আমেনা হীরা, মাই টিভি নিউজ। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ময়মনসিংহের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। বাদ জুমা নগরীর বড় মসজিদে দোয়া পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা আব্দুল হক। এ সময় ময়মনসিংহ ৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্ত সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৯শে জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে লুট করা ৮৫টি অস্ত্রের মধ্যে ৪৫টি অস্ত্র ও ১,০৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে পলাতক জঙ্গি আসামি হিজবুত তাহরির সদস্য জুয়েল ভুইয়াকে গাজীপুর কাপাসিয়া থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। নরসিংদী জেলার বিভিন্ন স্থানে আন্দোলনের নামে নাশকতা, জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলায় ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। ১,০৯১টি আমরা গুলি উদ্ধার করেছি, আমরা ম্যাগাজিন উদ্ধার করেছি ১৯টি, কিছু হাতকড়া আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদের সাথে যে গোলাগুলি করেছে সেই গুলির খোসা আমরা উদ্ধার করেছি। দিনাজপুরের পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ৬টি ওয়াগন লাইন চ্যুত হয়েছে। দুপুর ১:৩০টার দিকে পার্বতীপুর ফুলবাড়ি রেলপথের হলদিবাড়ি রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। জানা গেছে ২৮টি তেলবাহী খালি ওয়াগন ও একটি বগি নিয়ে পার্বতীপুর থেকে জয়দেবপুর যাচ্ছিল। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কবলে পড়লেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ও বেকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে প্লাস্টিকের হস্তশিল্প তৈরির পল্লী। টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট থেকে তৈরি হয় প্লাস্টিকের নানা পণ্য। বর্তমানে পণ্যগুলো স্থানীয় চাহিদা মিটে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। বাঙালির ঐতিহ্যবাহী বাঁশবেতের ডোলা বা বেরি নতুন রূপ পেয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এখানে এসব হস্তশিল্পের পণ্য তৈরি হচ্ছে টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট থেকে। প্লাস্টিকের হলেও এসব আসবাবপত্র দেখতে বাঁশ ও বেতের মতোই মনে হয়। টেকসই ও মজবুত হওয়ায় দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। এই শিল্পকে ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক কর্মসংস্থানের। বেয়ার, ডোল, তালাই, সিলিং ইত্যাদি মাল বানায়, মুরগির খোপ। তারপরে দেখা যাচ্ছে গ্রামে কারিগর তৈরি করেছি ৭০-৮০ জন। চেগার, সিলিং, ডোল, বেয়ার, গুড়া, মুরগির খোপ সব কিছুই এখান থেকে বানানো যায়।
এইখানে প্রায় 8 বছর মতো আছি, কাজকাম করি, ভালোই সংসার চলে। প্লাস্টিকের চাহিদা খুব ভালো, এতে করে মনে করো আমাদের পরিবার সংসার এখন ভালোই চলে। সারা দেশে চাহিদা রয়েছে এই পণ্যের। স্থানীয় হাট বাজার ছাড়াও কারখানা থেকে খুচরা ও পাইকারি বিক্রি হয় এই পণ্য। আমার কারখানায় এনে 60-70 জন কারিগর আছে, সব আমাদের দেশের মহিলা। তারা বাড়িতে কর্মস্থান করে খাইতেছে, বৈশাই থাকতে অবসর টাইমে কাজ করতেছে, তাতে মাসে 6-7 হাজার টাকা বিল পাইতেছে। শিল্প সম্প্রসারণে উদ্যোক্তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সমন্বিতভাবে এই প্রযুক্তিটাকে এগিয়ে নিয়ে গেলে যেরকম নাগরপুরের কৃষিতে উন্নতি ঘটবে, তেমনইভাবে কর্মসংস্থানেরও সৃষ্টি হওয়ার অপার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই শিল্প সারা দেশে সম্প্রসারণ করা হলে এতে করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক বেকারত্ব দূর হবে, এমনটাই প্রত্যাশা সবার। SM হামিম, মাই টিভি। রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে দুই বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে মাদারীপুরের ডাসার উপজেলা পূর্ব মাইজপাড়া গ্রামের কবির পৈতৃক বাড়িতে সুনীল আকাশ নামের সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র। কবির স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রশাসন বলছে, কবির পৈতৃক বাড়িতে তার সৃষ্ট কর্ম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মাদারীপুরের রাজৌর উপজেলার আমগ্রামে তার মামাবাড়িতে 1934 সালের 7 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। মাত্র 4 বছর বয়সে কলকাতা চলে গেলেও পৈতৃক বাড়িসহ নানা স্মৃতিময় স্থান রয়েছে জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে। 2004 সালে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে সুনীল আকাশ নামের সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হয়। এ সময় কবি পৈতৃক বাড়িতে বেশ কয়েকবার আসেন এবং রাত্রি যাপন করেন। 2019 সাল থেকে কবির জন্মদিন উপলক্ষে সুনীল মেলা হতো নিয়মিত, তাও বন্ধ হয়েছে করোনা মহামারীর সময়। কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের এখানে জন্মগ্রহণ করছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। সারা দেশের মানুষ এসে যেন দেখতে পারে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তার শিল্পকর্ম সহ যাবতীয় বিষয় রাখার জন্য একটা লাইব্রেরি এবং অন্যান্য বিষয়ের সংগ্রহশালা আছে। অযত্নে আর অবহেলায় পড়ে আছে তার পৈতৃক বাড়ি ও কবির ব্যবহৃত স্মৃতিচিহ্নগুলো। দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এরই মধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র সহ বাড়িটিতে। বরেণ্য এই ঔপন্যাসিকের স্মৃতিচিহ্নগুলো সরকারিভাবে তদারকি সহ কবির স্মৃতি সংরক্ষণ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণের জন্য তার জন্মস্থানটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেটাকে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন রাখছি। এই সুনীল গঙ্গোপাধ্যায় তার ঘর, তার ভিটা বাড়ির এই ঘরটা সুন্দরভাবে পারা আবার সরকার যেন মেরামত করে দেয়। আমাদের যাতে পূর্ব মাইজপাড়াতে সুনীল মেলাটা আবার মিলুক, আবার আমরা সুনীলের সাহিত্য চর্চা করতে পারি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র, পাঠাগার সহ নানা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এই কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ভবন এবং পর্যটন কেন্দ্র হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সেখানে মুক্তমঞ্চ সহ বিভিন্ন আকর্ষণীয় বিষয় সেখানে রাখা হয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত ভারতীয় সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শকের পর্যায়ে রয়েছে শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। বিজিবির নিরাপত্তায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 20 ওয়াগন ফার্নেস ওয়েল পাঠানো হয়েছে। রেলওয়ে স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান জানান, গত 19 জুলাই রাত থেকে চট্টগ্রাম রেল স্টেশন পূর্বাঞ্চলের সমস্ত যাত্রীবাহী ও পণ্য পরিবহনের রেল বন্ধ থাকলেও আজ বিজিবি সহ রেলওয়ের আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় চট্টগ্রামের হাটহাজারী ও 2000 তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 20 ওয়াগনে করে 6,60,000 লিটার ফার্নেস ওয়েল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর আগে ঢাকা ও সিলেটেও তেলবাহী ট্রেন চলাচল করছে। সকালেও দুটি তেলবাহী ট্রেন চট্টগ্রাম থেকে একটি সিলেট এবং একটি ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তাছাড়া চট্টগ্রাম থেকে দোহাজারী এবং চট্টগ্রাম থেকে হাটহাজারী পিডিবি শাটেল, দুটি শাটেল ট্রেন ছাড়ার প্রক্রিয়াধীন আছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন দুটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাবে এবং নিয়মিতভাবে প্রতিদিনই আমরা এই তেলবাহী ট্রেনসমূহ পরিচালনা করছি। জনজীবন সচল রাখার জন্য
তেলবাহী ওয়াগনগুলো দেশের বিভিন্ন গন্তব্যস্থলে বিজিবি কঠোর নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিচ্ছে। কোটা আন্দোলনের কারণে বেশ কিছুদিন জেলা উপজেলার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, ফলে সরবরাহ কমে আসা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। চট্টগ্রাম নগরীর চকবাজার, বহদ্দার হাট, কাজীর দেউরি সহ বেশ কিছু বাজার ঘুরে নিত্য প্রয়োজনীয় সবজির দামে তারতম্য দেখা যায়। তবে স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। ডিমের ডজন 15 টাকা কমে বিক্রি হচ্ছে 140 টাকায়, আর পেঁয়াজ কেজি প্রতি 120 টাকা, রসুন 200 টাকা, আদা বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। কোটা আন্দোলনের নামে জামাত শিবির যে আগুন সন্ত্রাস করেছে তা কখনো ক্ষমার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বড়পোল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার হোসেন সাইমুল চৌধুরী সহ চট্টগ্রাম মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব দিয়েছেন বন্দর চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য MA লতিফ। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে দ্য চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতি সহ সার্বিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এ গুরুত্ব আরোপ করেন। এ সময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সহ অন্যরা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে শিথিল হওয়া কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গাজীপুরে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে গাজীপুরের যে সার্বিক পরিস্থিতি তা যদি আমি আপনাকে জানানোর চেষ্টা করি, যে মানুষ এবং গণপরিবহনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেহেতু কারফিউ শিথিল হওয়ার পর থেকে মানুষ তাদের যে দৈনন্দিন কার্যাবলী সেটি করতে পারছে। বিশেষ করে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার যে শিল্প কলকারখানা এবং পোশাক শ্রমিকরা তারা কিন্তু সঠিক সময়ে কোনো রকমের ঝামেলা ছাড়াই তাদের নির্দিষ্ট পোশাক কারখানায় গিয়ে কাজ করতে পেরেছে। এবং গাজীপুরে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছে যে কোথাও কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটেনি, মানুষ স্বাভাবিকভাবেই তাদের কাজকর্মগুলো করে যেতে পারছে। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং অনির্দিষ্টকালের জন্য এটি চলবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত। সার্বিক পরিস্থিতি গাজীপুরের যে আশপাশের অঞ্চল, বিশেষ করে গাজীপুর চৌরাস্তা, বুগরা বাইপাস, সাইনবোর্ড এলাকাগুলোতে কিন্তু পুলিশের টহল জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কারফিউ শিথিল অবস্থায় রয়েছে, তা কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পেয়েছি। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ চলমান পরিস্থিতির তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে 2 মাদক সেবীকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভুইয়া তাদেরকে এই সাজা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর আশ্রম কেন্দ্রে বসে দীর্ঘদিন যাবৎ আরিফ মিয়া ও ছত্তর মিয়া নামে 2 জন মাদক সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ তাদের আটক করে। পরে আটককৃত আসামিদের 1 বছর করে বিনা আশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে 2 জনকে 100 টাকা অর্থদণ্ড করা হয়। বরিশালে চলমান কারফিউতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শৈনিয়াবাদ নগরী চৈতন্য স্কুলে কয়েক হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন। এদিকে জুমার নামাজ শেষে নগরীর আমতলার মোড়ের মডেল মসজিদে নামাজ শেষে দেশে এই সংকটময় পরিস্থিতি আসার শান্ত হওয়ার লক্ষ্যে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেয় বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সদর নির্বাহী কর্মকর্তা সহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
বরিশালের হিজলা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সুফিয়ান সর্দার নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে আনার পথে তিনি মারা যান। নিহত সুফিয়ান সর্দার উপজেলার মেমানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিহত সুফিয়ানের বাবা জামাল সর্দার বাদী হয়ে বৃহস্পতিবার 34 জনকে আসামি করে হিজলা থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় 2 আসামিকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে শহরের লাহিন বটতলা মোড় বাস স্ট্যান্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের আয়োজনে খেটে খাওয়া রিকশা শ্রমিক, বাস যাত্রী এবং পথচারী সাধারণ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়। এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সেক্রেটারি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের আজীবন সদস্য রবিউল ইসলাম। কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্মবেশী দুষ্কৃতিকারীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা ছাত্রলীগ কার্যালয় পরিদর্শন করেছেন টাঙ্গাইল 5 সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন। গতকাল সন্ধ্যায় কার্যালয়ে 2টি পরিদর্শন করেন তিনি। এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র SM সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ রাজীব সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর উপজেলার 17টা ইউনিয়ন একটি পৌরসভার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার উপস্থিত ছিলেন। দর্শক, জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। শুক্র শনিবার রাজধানী ও আশপাশের জেলায় 9 ঘণ্টা শিথিল, প্রায় স্বাভাবিক সারা দেশের জীবনযাত্রা। কুষ্টিয়ার খাজানগরে চাল সারা দেশে সরবরাহ অব্যাহত। প্রশাসনের সহযোগিতায় 150 ট্রাক চাল গেল ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে। টাঙ্গাইলের নাগরপুরে পরিত্যক্ত প্লাস্টিকের বেল্ট থেকে তৈরি হচ্ছে নানা পণ্য। স্থানীয় চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভুতুড়ে বাড়িতে রূপান্তরিত 2 বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। স্মৃতি সংরক্ষণের দাবি এলাকাবাসী। দর্শক, এই ছিল এখন তার জেলা সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন YouTube/myTV BD News এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন YouTube/myTV বাংলা, Facebook/myTV বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া হোসেন। আল্লাহ হাফেজ।